দেখো এটা হলো যে ফিন্যান্সের সপ্তম অধ্যায় 7 বি। তাহলে আমরা 7 এতে কি পড়ছিলাম? তাহলে 7 এতে আমরা পড়লাম শর্ট টার্ম ফিন্যান্স। আমাদের এখানে উদ্দেশ্য হলো কি, আমার তহবিল সংগ্রহ। মনে রাখবা, ফিন্যান্সে যদি তহবিল সংগ্রহ করে তাহলে ব্যয় হয়, ব্যয়, এক্সপেন্স, কস্ট বলি আমরা, এটা বুঝাতে পারছি? তাহলে শর্ট টার্ম ফিন্যান্সে 7 এতে আমরা শর্ট টার্ম ফিন্যান্সে আমরা আলোচনা করছিলাম যে আমার টাকা নেই, 1 বছর বা তার কম সময়ের মধ্যে আমি বিভিন্ন তহবিল থেকে টাকা সংগ্রহ করব। এটা ছিল শর্ট টার্ম ফিন্যান্স। এর মধ্যে ধরো কেটিসি ছিল, তারপরে কমার্শিয়াল পেপার বা ব্যাংক লোন ছিল, তাই না? এটা ছিল এই 5টা। এখন আমরা যেটা করব সেটা হলো মিড টার্ম ফিন্যান্স, যেটাকে আমরা বলে ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্স বলে। ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্স মানে ধরো মিড টার্ম, মানে এটা মধ্যবর্তী সময়ের জন্য না। তাহলে ফিন্যান্সের মধ্যে 1 বছর বা তার কম সময়ের মধ্যে যা হয় তাকে কি বলে? শর্ট টার্ম। আর এটার নাম কি? ইন্টারমিডিয়েট বা মিড টার্ম, যেটাই আমরা বলি মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়নের অনেক সোর্স আছে। যেমন একটা সোর্স হলো, মেইন যে সোর্সটা সেটা হলো ব্যাংক লোন। তাহলে আমরা শর্ট টার্মে যে ব্যাংক লোন করলাম সেটা ছিল শর্ট টার্ম আনসিকিউর্ড ব্যাংক লোন, যেমন আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরা দেয় শর্ট টার্ম ব্যাংক লোন। আবার আমরা যে ধরনের ব্যাংক দেখি, বিশেষ করে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এই সমস্ত ব্যাংক যে লোন দেয় সেটা হলো মিড টার্ম ফিন্যান্স। তার মানে মিড টার্ম ফিন্যান্স বা ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্স এখানে যেটা বলছে দেখো, এই যে মিড টার্ম ফাইন্যান্সিং রেফার টু লোন দ্যাট ফর মোর দ্যান 1 year, মোর দ্যান 1 year মানে 1 বছরের বেশি, ফর আপ টু 5 years, মানে 1 বছর থেকে 5 বছরের যেই লোন হয় এটাকে নর্মালি মিড টার্ম বা মধ্যমেয়াদী এই লোন অর্থায়ন বলে। ঠিক আছে? আচ্ছা, সামটাইমস আপ টু 10 years, এটা সময় সময়ে 10 বছরও হইতে পারে। তাহলে মিড টার্ম বা ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্স হলে 1 বছর থেকে 5 বছর অথবা 10 বছর পর্যন্ত সর্বোচ্চ যেই লোনটা, যেই তহবিল থেকে টাকাটা সংগ্রহ করা হয় ওইটাকে নর্মালি মিড টার্ম ফিন্যান্স বলে। তাহলে আমরা কতগুলো উৎস থেকে টাকাটা সংগ্রহ করতে পারি? আমরা যদি বলি সোর্স কি, সোর্স সোর্স বা উৎস কি, মিড টার্ম ফিন্যান্সের উৎস ধরো একটা হলো, ধরো ব্যাংক লোন। 2 নম্বরে লিজ ফাইন্যান্স। লিজ, লিজ মানে বুঝো? লিজ মানে হলো ধরো তুমি একটা সম্পদ মনে করো ভাড়া নিলা 10 বছরের জন্য। ধরো তুমি একটা বিল্ডিং ভাড়া নিছো 10 বছরের জন্য, তোমার কাছে টাকা নেই। তুমি কি করবা? তুমি লিজ কোম্পানির কাছে যাবা, ওদেরকে যাই বলবা আমি এই সম্পদটা লিজ নিলাম। গ্রামে পুকুর লিজ নেয় না মানুষ? একজনের বাড়িতে পুকুর লিজ নেয় না? যে আমি 10 বছর এই পুকুরটা ব্যবহার করব, মাছ চাষ করব, আপনাদেরকে আমি বিনিময়ে টাকা দিব, আছে কিনা? ওইটাকে ইজারা বলে, লিজ, লিজ বলে। চলে, সেটা হলো লিজ ফাইন্যান্সিং, এটা একটা হতে পারে। ঠিক আছে? এরপরে দেখো, হ্যাঁ, এরপরে হলো বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান থাকতে পারে। 3 নম্বরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হইতে পারে, এরকম আরো। তবে এখানে মেইন হলো কি, ব্যাংক লোন। ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হলো মিড টার্ম বা ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এর 3টা মেথড আছে। কেমন? এটার নাম হলো, এটাকে বলা হয়, দেখো এটাকে বলা হয় আগাম সুদ পদ্ধতি। আগাম সুদ পদ্ধতি। এইটাকে বলা হয় বেলুন পদ্ধতি। এটার নাম হলো যে ক্যাপিটাল রিকভারি মেথড, যেটাকে আমরা নর্মালি বলি যে ক্যাপিটাল রিকভারিটা হলো যেটার সাথে সুদটা আমাদের যুক্ত থাকে, যেটাকে বলা হয় মূলধন
মূলধন ফেরত পদ্ধতি, ক্যাপিটাল রিকভারি বলা, ঠিক আছে। এই তিনটা মেথড নর্মালি আমরা এখানে করব, ঠিক আছে। তো এর মধ্যে খেয়াল করো, এই দুইটা আমাদের বেশি আসবে প্রশ্নে, এটা বেশি আসে এবং এটা বেশি আসে। তো আমরা আজকে বেলুন পদ্ধতিটা শিখব। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল মূল থিমটা কি? মূল থিম হইল আমি ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিব 1 থেকে 5 বছর অথবা 10 বছরের জন্য। আমি যে লোনটা নিব ওই লোনটা আমাকে পরিশোধ করতে হবে না? তাইলে আমি কিভাবে লোন পরিশোধ করব? তাইলে লেখো এই অধ্যায়ে আমার করণীয়টা কি। তাহলে এই অধ্যায়ে আমি কি কি করব, করণীয় কি, করণীয় মানে করণীয়টা আমি কি কি করতে হবে। নর্মালি অধ্যায়তে আমি আসলে করব কি, এই অধ্যায়ের 1 নম্বরে আমার যেটা করণীয় সেটা হলো যে আমরা ইনস্টলমেন্ট নির্ণয় করব। ইনস্টলমেন্ট বা যেটাকে আমরা বলি কিস্তি নির্ণয় করব। কেমন? কিস্তি নির্ণয়। 2 নম্বরে হলো আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল, যেটাকে আমরা তোমরা টাইম বিল অফ মানিতে পড়ে আসছো, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, ঋণ পরিশোধ কি, হ্যাঁ অ্যামোর্টাইজেশন শিডিউল, যেটাকে আমরা বলি যে এই কিস্তি পরিশোধের তালিকা, বা যেটাকে আমরা বলি ঋণ পরিশোধ তালিকা। কথা কি বুঝাতে পারছি? মানে আমি যে ঋণটা নিব প্রতিটা কিস্তিতে আমি কত টাকা দিব এটা বের করব, এবং আমি ঋণের যে তালিকাটা আছে ওইটা আমি করব। এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন শিডিউল। এটার একটা নাম আছে সামনে, লোন অ্যামোর্টাইজেশন কি শিডিউল। নর্মালি এই অধ্যায় আমরা এই অধ্যায়ের তাহলে মূল বিষয় কি, আমি ব্যাংক থেকে বা বিভিন্ন লিজিং প্রতিষ্ঠান থেকে লোন নিব, নিয়ে কত টাকা কিস্তি দিতে হবে সেটা আমি নির্ণয় করব, এবং আমি বছর বছর কিস্তি পরিশোধ করে দিব। এইটা, এছাড়া এই অধ্যায়ে আর কোনো কাজ নেই। তাহলে বলো যে ফাইন্যান্সিং মানে এখানে কি বোঝানো হয়েছে? ফাইন্যান্সিং মানে হলো আমার টাকার প্রয়োজন, আমি বিভিন্ন জায়গার থেকে টাকা সংগ্রহ করবো। ফিন্যান্সে আমি যদি টাকা সংগ্রহ করি তাহলে আমি বিনিময়ে তার কাছে টাকা আনলে তাকে আমি যা দিব তা হলো আমার ব্যয় বা এক্সপেন্স, ঠিক আছে। তাহলে এই তিনটা পদ্ধতির মধ্যে আমরা আজকে বেলুন পদ্ধতিটা নিয়ে আলোচনা করি, কারণ বেলুন পদ্ধতিটা তুলনামূলকভাবে কিছুটা সহজ আছে। তাহলে আমরা এখন যেটা আলোচনা করব বেলুন মেথড। বেলুন মেথড হলো বেলুন পদ্ধতি। কেমন? তাহলে বেলুন পদ্ধতিটা কি দেখো, বেলুন পদ্ধতিটা হলো এটা যে এটা একজন ব্যক্তির নামে মেথডটা তৈরি হয়েছে। কেমন? হ্যাঁ, এটা একজন ব্যক্তির নামে এই মেথডটা তৈরি হয়েছে। কেমন? একজন ব্যক্তি এই মেথডটা আবিষ্কার করেছেন। হ্যাঁ, বেলুন, ওনার নাম হলো বেলুন। এটা 1953 সালে এটা উনি আবিষ্কার করছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে এই বেলুন মেথডের মূল মূল কি, কে বেলুন মেথডটা কি কাজে লাগে? সবই তো ঋণ না। তাহলে বেলুন মেথড এর প্রধান বৈশিষ্ট্য হলো কি? প্রধান বৈশিষ্ট্য মানে এই পদ্ধতিতে যদি তুমি ঋণ নাও তাহলে এটা একটা মেইন কাজ আছে। এই পদ্ধতিতে সুদ আলাদা এবং আসল টাকা আলাদা পরিশোধ করতে হবে। মানে তাহলে এই পদ্ধতির মূল কনসেপ্টটা কি? এই পদ্ধতিতে তুমি যদি ঋণ নাও তাহলে ঋণের যেই সুদ দিবা ওই সুদটা তুমি আলাদা দিবা, সুদ আলাদা দিবা, এবং তুমি কি আলাদা দিবা? তুমি আসল টাকাটা আলাদা দিবা। কেমন? সুদ আলাদা দিবা এবং তুমি আসল টাকাটা আলাদা দিবা। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এটা, ঠিক আছে। আচ্ছা,
দেখো এখন এখানে আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটা হলো 702 পেজে আছে। দেখো যেমন এখানে আছে আইএফআইসি ব্যাংক। দেখো এখানে বলা আছে আইএফআইসি ব্যাংক লিমিটেড গ্রান্টেড এ টার্ম লোন। বলা আছে আইএফআইসি ব্যাংক গ্রান্টেড এ টার্ম লোন, একটা টার্ম লোন সে গ্রান্ট করছে। লোনটার মূল্য হলো 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা হলো লোনের মূল্য। কেমন? যে লোনটা নিছে টাকা টু বি রিপেইড, টু বি রিপেইড 4 ইয়ার্স। মানে বলা আছে তুমি আইএফআইসি ব্যাংক থেকে একটা লোন নিছো, যেটা আইএফআইসি ব্যাংক গ্রান্টেড করছে বা মঞ্জুর করছে। লোনের মেয়াদ কত বছর? 4 বছরের লোনটা রিপে করতে হবে এবং লোনের মূল্য কত? 30 লক্ষ টাকা। কেমন? 4 ইয়ার্স পিরিয়ড। আচ্ছা, the interest rate is 17%। তাহলে তুমি যে লোনটা নিবা ওই লোনের ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হলো 17,000। ঠিক আছে, তো আমরা একটা শিডিউল তৈরি করব। দেখো ক্যালকুলেট লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার কোন মেথড? দেখো আন্ডার বেলুন মেথড। তার মানে বলা আছে আইএফআইসি ব্যাংক থেকে তুমি একটা আইএফআইসি ব্যাংক গ্রান্টেড টার্ম লোন 30 লক্ষ টাকা টু বি রিপেড 4 ইয়ার্স পিরিয়ড। 4 বছরের জন্য তুমি আইএফআইসি ব্যাংক থেকে একটা লোন নিছো। আমরা বলছি 1 বছর থেকে বেশি, এখন 2 বছর 3 বছর 4 বছর যা হোক। দ্য ইন্টারেস্ট রেট 17%। তুমি যে লোনটা নিবা ক্যালকুলেট লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার বেলুন মেথড। তাহলে বেলুন মেথড যখন আমরা করব তখন এটা আমাদের প্রথম কাজটা কি হবে? ঠিক আছে, বেলুন মেথড করতে হলে প্রথম যে কাজটা আমরা করব সেটা হলো আমরা ইনস্টলমেন্ট নির্ণয় করবো। এই যে দেখো ইনস্টলমেন্ট, যেটাকে আমরা কিস্তি বলি। কেমন? দেখো কিস্তিটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে টোটাল লোন আর হলো পিরিয়ড। দেখো কত আসছে, টোটাল লোন কত আমার? 30 লাখ আর হলো 4, তাহলে 7,50,000 টাকা। তাহলে আমার বেলুন মেথডের প্রধান কাজ হলো আমি যত বছরের লোনের কথা বলা থাকবে, লোনটা যে কয় বছরের কথা বলা থাকবে ওই কয় বছরের জন্য আমাকে কি করতে হবে? একটা এই কিস্তি নির্ণয় করতে হবে। তার মানে তাহলে বেলুন মেথডে বলছে, আমি একটু আগে বলছিলাম যে বেলুন মেথডে তোমার লোনের যে কিস্তি সেটা থাকবে আলাদা, সুদ থাকবে আলাদা। তাহলে আমি টোটাল যে লোন আছে টোটাল লোনটাকে আমি এখানে সুদ দিয়ে ভাগ দিব। কেন? কারণ বেলুন মেথডের সাথে এই যে কিস্তি এটার সাথে সুদ যুক্ত থাকে না। তাহলে বেলুন মেথডে কি থাকে? এটার সাথে কি থাকবে না? সুদ যুক্ত থাকবে না। তাহলে বেলুন মেথডে সুদ যুক্ত থাকবে না, এটা নর্মাল বিষয়, এটা খেয়াল রাখবা। তাহলে বেলুন মেথডের সাথে অন্যান্য মেথডের পার্থক্যটা আমার কি হবে? প্রথম পার্থক্য হবে বেলুন মেথডে আমি যে লোনটা আনলে আমি যে কিস্তিটা দিব সেই কিস্তির মধ্যে সুদ যুক্ত থাকবে না। এই যে কিস্তিটা, তাহলে সুদ আমি কিভাবে বাইর করব? সুদ আমি আলাদা দিব, সেটা আমরা এখন করব। কেমন? তাহলে আমরা দেখো লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার বেলুন মেথড।
ওকে, দেখো তাহলে প্রথমে আমরা লিখবো ইয়ার। এই হলো ইয়ার, ঠিক আছে, এই হলো ইয়ার। লোন ইন দা বিগিনিং বা ওপেনিং লোন বা বিগিনিং লোন, তাহলে লোন ইন দা বিগিনিং, এই হলো লোন ইন দা বিগিনিং, কেমন। এরপরে হলো ইন্টারেস্ট পেমেন্ট, তাহলে এটা আমরা দিব ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট। আচ্ছা, এবার আমরা দিব প্রিন্সিপাল, প্রিন্সিপাল প্রিন্সিপাল না, এটা আমরা দিব যে আমাদের যে লোনের যে আসল আছে, কেমন, তো এটার নাম হলো প্রিন্সিপাল রিপেমেন্ট, প্রিন্সিপাল রিপেমেন্ট, এ প্রিন্সিপাল রিপেমেন্ট, যেটাকে আমরা বলি আসল, আসল বলি আমরা যেটাকে, ঠিক আছে। তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এই যে দেখো, তাহলে এটা হলো 1, এটাকে আমরা ধরবো 2, এটাকে ধরবো 3, এটাকে আমরা 4 ধরবো, কেমন। এবার আসো দেখো, আচ্ছা, এটা হলো টোটাল, টোটাল পেমেন্ট, টোটাল পেমেন্ট, ঠিক আছে, এই। আর এটা হলো যে লোন ডিউ, ওকে, এটা হলো 5 সমান সমান 3 যোগ 4, আর এটা হলো আমার কাছে আর এই কতটুকু লোন থাকবে, কেমন। তখন আমি এটাকে এভাবে দিব যে এটা হবে 2 বিয়োগ, আমরা আচ্ছা 2 বিয়োগ আমরা এটা দিব প্রিন্সিপাল অ্যামাউন্ট 4, তাহলে আমাদের হয়ে যাবে 2 বিয়োগ 4, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা চাইলে আরো অনেকভাবেই করা যায়, সহজে যদি বুঝো আর কি, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো, দেখো এটা আগে পরে করলে সমস্যা নাই, যদি তুমি আগে পরে করো প্রবলেম। তাহলে আমার প্রথম বছরে দেখো ইয়ার এ হলো 1, আমার লোন কত, লক্ষ্য করো 30 লক্ষ, লোন হলো আমার 30 লক্ষ টাকা, কেমন। এই 30 লক্ষ টাকার মধ্যে আমার ইন্টারেস্ট কত, তাহলে এটাকে আমি দিব 2 গুণন কত পার্সেন্ট, 17%, ঠিক আছে। তাহলে 30 লক্ষ টাকার 17% কত, 5,10,000, 5,10,000 কিনা দেখো, 5,10,000, ঠিক আছে, 5,10,000। এবার দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে কি, এই যে এটা ইনস্টলমেন্ট, যেটাকে আমরা, তোমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট না লিখে তুমি এটা ইনস্টলমেন্টও লিখতে পারো। যদি তুমি এটাকে ইনস্টলমেন্ট লেখো, এই যে ইনস্টলমেন্ট বা কিস্তি, কিস্তিটাকে আমরা প্রিন্সিপাল এই রিপেমেন্ট বলতেছি। প্রিন্সিপাল মানে এটা আসল টাকা, বুঝছো কিনা, প্রিন্সিপাল মানে আসল, তাহলে প্রিন্সিপাল রিপেমেন্ট মানে আমি 7,50,000 টাকা আমি প্রতি বছর কিস্তি দিচ্ছি, তাহলে আমি 5,10,000 দিছি সুদ, আর এটা দিছি কত, 7,50,000, তাহলে মোট আমি ব্যাংকে কত পরিশোধ করলাম, 12,60,000 টাকা। বেলুন মেথডের মূল কনসেপ্ট হলো যে তুমি এই যে কিস্তি 4 বার, এই কিস্তিটা তুমি সমানভাবে দিবা, এই যে কিস্তিটা আমি দিলাম,
আমার লোন কত? 30 লক্ষ না? আমার লোন হলো 30 লক্ষ, আমি ইন্টারেস্ট দিচ্ছি কত? 2 এর 17%। তো 2 মানে 30 লক্ষের 17%, 5 লক্ষ কত? 10,000। এরপরে প্রিন্সিপাল রিপেমেন্ট মানে ইনস্টলমেন্ট, এই যে এটা কত? 7,50,000। আমি ব্যাংকে আসল এবং সুদ সহ মোট কত লক্ষ টাকা দিচ্ছি? হ্যাঁ, টোটাল পেমেন্ট, রিপেমেন্ট বলছি। তাহলে এখন আসো, আমার লোন আর কতটুকু থাকবে? আসল আমার লোন ছিল কত? 30 লক্ষ। 30 লক্ষ না? ওই 30 লক্ষের মধ্যে আমার যদি এই প্রিন্সিপাল যেটা ইনস্টলমেন্ট চলে যাবে, এরপর আর কত থাকবে? 22,50,000। তুমি এখন আমাকে বলতে পারো, স্যার আপনি এটা কেন এটার সাথে বাদ দিলেন না? আপনি কেন এইটার থেকে এইটা বাদ দিলেন না? এটা কেন বাদ দিলেন না? আপনি কেন লোন থেকে টোটাল রিপেমেন্ট বাদ দিলেন না? এটা একটা প্রশ্ন। মনে রাখবা, এই মেথডের মূল কনসেপ্ট হলো যে মূল টাকার থেকে সুদ কখনো বাদ যাবে না। যাবে কি? প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসলটা। তুমি যদি কারো কাছ থেকে লোন নিয়ে 1 লক্ষ টাকা লোন নিয়ে যদি সুদও বলো যে সুদ দিছো 10,000, আসল দিছো 30,000, যদি বলো 40,000 বাদ দেন, মানবে না তো। এটা তো তুমি ব্যবহার করতেছো, এই জন্য দিচ্ছ, এটা অতিরিক্ত। এই মেথডের মূল কনসেপ্ট হলো মূল যে টাকা সেখান থেকে কিস্তি শুধুমাত্র বাদ যাবে, আসলটা, সুদ কখনো বাদ যায় না। তাহলে সুদটা আমি কি? আমি অতিরিক্ত পাচ্ছি, এই যেটা 22 লক্ষ। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, খেয়াল করো, এই যে 2 নম্বরে এখানে যেটা ইন্ডিং, এখানে কি সেটা 22,50,000। ঠিক আছে, তাহলে 22,50,000-এর 17% কত আছে? এটা কিন্তু প্রতি বছর কি থাকবে? এটা সমান থাকবে। তাহলে 3,82,500। ঠিক আছে, ওকে। তাহলে এটা এবং এটা মিলাই 3 লক্ষ আর 7 লক্ষ হলো 10 লক্ষ, আর কত হয়? 11 লক্ষ। কত আসে তাহলে টোটাল? 11,32,500। 500 কেমন? আচ্ছা, এবার লক্ষ্য করো, আমি আবারও বলছি, বেলুন মেথডের মূল কনসেপ্ট হলো আসল থেকে, মূল যে লোন থেকে সব সময় কিস্তি বাদ যাবে, সুদ কখনো বাদ যাবে না, এটাই। তাহলে আমার এখানে থাকলো কত? আর 15 লক্ষ, এই 15 লক্ষ। এবার এখানে আসি, দেখো 3 নম্বরে, এখানে হলো 15 লক্ষ, এটার 17% কত? 2,55,000। ওকে, 2 লক্ষ, এটা কত থাকবে? 7,50,000। এটা সেম থাকবে। বেলুন মেথডে আসলটা সবসময় কি সেম থাকবে, যেটাকে আমরা ইনস্টলমেন্ট বলি। কেমন? যদি তোমরা প্রিন্সিপাল রিপেমেন্ট না লিখতে চাও, তোমরা ইনস্টলমেন্ট লিখলেও হবে। ঠিক আছে, তাহলে 10,05,000 কেমন? আচ্ছা, 10,05,000। তাহলে আমার কাছে থাকলো কত? আর 7,50,000 লোন। ওকে, 3 বছর শেষ। তাহলে 4-এ আসবে, দেখো 7,50,000, 7,50,000, তাহলে 1,27,500। এটা হবে 7,50,000। তাহলে 8,77,500। আমার এখানে এটা 0। ঠিক আছে, তাহলে হ্যাঁ, বেলুন মেথডের মূল যে কনসেপ্ট, বেলুন মেথড যেটা বলছে, বেলুন মেথডের মূল যে কথা সেটা হলো, বেলুন মেথড সবসময় যে পিরিয়ড দিয়ে টোটাল লোনকে ভাগ করে যে লোনের যে এখানে যে কিস্তি আছে, ওই কিস্তিটা প্রতি বছর সমান থাকবে, এটা পরিবর্তন হবে না। এবং
আরেকটা হলো মূল যে লোন, এই লোন থেকে সবসময় কিস্তিটা বাদ যাবে। তাহলে আমি যে সুদটা দিচ্ছি এটা কি? এটা হলো লোনটা ব্যবহার করার কারণে আমি প্রতিষ্ঠানকে সুদ দিচ্ছি। তাহলে আমি মূলত এই টাকাগুলো আমি এই টাকাগুলো আমি সুদ দিচ্ছি। তাহলে আমি 30 লক্ষ ব্যবহারের জন্য আমি সুদ দিচ্ছি এই যে টোটাল এই টাকাটা। এবং বেলুন মেথড অটোমেটিক না, কিচ্ছু করা লাগবে না, বেলুন মেথড অটোমেটিক এখানে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কোনো প্রশ্ন আছে কি না বলো? জিরো না হলে ভুল, জিরো হবে কারণ মূল লোন থেকে সবসময় এই কিস্তিটা বাদ যাবে। তাহলে এটা তো 4 দিয়ে আমি ভাগ দিছি, তাহলে এরকম মূল লোন থেকে এরকম 4টা 7,50,000 আমি বাদ দিলাম, অটোমেটিক্যালি এটা জিরো হবে। ঠিক আছে? তাহলে বেলুন মেথডের কনসেপ্ট এটা। ঠিক আছে।